তুমি কি কখনো এমন কিছু চেয়েছো যা ফিরে আসা উচিত না? একজন মানুষ তার মৃত স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য কালো জাদুর আশ্রয় নেয়, কিন্তু সে জানতো না যা ফিরে আসবে তা মানুষ হবে না। শুনছেন ভূতুরে গল্পের 44 নম্বর এপিসোড। আজকের ঘটনা পাঠিয়েছেন আকাশ বিশ্বাস। আজকের ঘটনা দুর্দান্ত এবং বড় ঘটনা, অসাধারণ ঘটনা। আপনারা শুনে একটা ভয়ের রাজ্যে চলে যাবেন। আমি কুশাল আছি আপনাদের সঙ্গে। ভূতুরে গল্পের 44 নম্বর এপিসোড শুনছেন। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা বা শোনা কোনো ভৌতিক ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। কিভাবে পাঠাবেন? মেল করুন ভূতুরে গল্প 123@gmail.com অথবা ফেসবুকে ভূতুরে গল্পের ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিন। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন, এবং এই এপিসোডটিকে শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বুধবার, শুক্রবার আর রবিবার ঠিক রাত 10টার সময় ভূতুরে গল্পের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঘটনা আসবে। শুরু হচ্ছে ভূতুরে গল্পের 44 নম্বর এপিসোড। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। দাদা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমাদের ভূতুরে গল্পের পরিবারের সবাই ভালো আছে। আজ ঘটনাটি কেমন তা আশা করি সবাই বুঝে গেছেন। বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক। এক অদ্ভুত নীরবতা। মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম, নাম কাশীপুর। চারিদিকে শাল, সেগুন আর পুরনো বটগাছ। দিনের বেলা গ্রামটা যতটা শান্ত মনে হয়, কিন্তু রাত নামলেই যেন এক অন্য জগৎ। এই গ্রামেই থাকতো অরিন্দম আর তার স্ত্রী মাধুরী। দুজনের সংসার ছিল ছোট কিন্তু খুব সুখের। অরিন্দম ছিল স্কুলের শিক্ষক আর মাধুরী গৃহবধূ। গ্রামের সবাই বলতো ওদের মতো ভালোবাসা নাকি আর কারণ নেই। কিন্তু সেই সুখ বেশি দিন টিকলো না। একদিন হঠাৎই মাধুরী অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সাধারণ জ্বর, তারপর ধীরে ধীরে শরীর শুকিয়ে যেতে থাকে। গ্রামের ডাক্তার, কবিরাজ সব চেষ্টা করা হয়, কিন্তু কিছুতেই কাজ হয় না। এক রাতে, ঠিক রাত 2টোর সময় মাধুরীর শেষ নিঃশ্বাস নেয়। অরিন্দম ভেঙে পড়ে, কিন্তু সে মানতে পারেনি মাধুরী আর নেই। মাধুরীর মৃত্যুর পর অরিন্দম বদলে যেতে থাকে। সে কারোর সঙ্গে কথা বলে না, স্কুলেও যাওয়া বন্ধ করে দেয়। একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে বলে, সব মৃত্যু শেষ হয় না, কেউ কেউ ফিরে আসতেও পারে যদি তুমি সাহস করো। অরিন্দম প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু রাতের পর রাত মাধুরীর স্মৃতি তাকে পাগল করে তুলছিল। শেষে সে এক খোঁজ পায় এক তান্ত্রিকের, নাম কালীনাথ। কালীনাথ থাকে জঙ্গলের ভেতরে এক পুরানো ভাঙা মন্দিরে। লোকজন বলে সে মৃত আত্মাকে ডেকে আনতে পারে। অরিন্দম এক রাতে সেখানে যায়। কালীনাথ তাকে দেখে শুধু একটা কথাই বলে, তুমি যা চাইছ সেটা জীবন না, সেটা অভিশাপ। কিন্তু অরিন্দম থামে না। সে বলে, আমি আমার বউকে ফিরে চাই, যেভাবেই হোক। কালো জাদু শুরু। কালীনাথ রাজি হয়, কিন্তু একটা শর্ত দেয়, যা ফিরে আসবে সেটা আগের মতো থাকবে না। তুমি কি সেটা সহ্য করতে পারবে? অরিন্দম মাথা নাড়ে। তারপর শুরু হয় নিষিদ্ধ রিচুয়াল। একটি অমাবস্যা রাত বেছে নেওয়া হয়। মাধুরীর কবর খুঁড়ে তার কিছু অস্থি তুলে আনা হয়। মন্দিরের ভেতরে কালো আগুন জ্বলে ওঠে। চারদিকে লাল রঙের চিহ্ন আঁকা হয়। একটি মৃত ছাগলের রক্ত দিয়ে মন্ত্রপাঠ শুরু হয়। কালীনাথ উচ্চারণ করে এক অজানা ভাষার মন্ত্র।
ওং কালী মহাকালী, মৃত আত্মা জাগ্রত হও। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়, মোমবাতি নিজে নিজে নিভে যায়, আর ঠিক তখনই একটা মেয়েলি কণ্ঠ শোনা যায়, অরিন্দম। অরিন্দম ঘুরে তাকায়, দেখে মাধুরী দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু একটা ভুল। তার চোখ দুটো ফাঁকা, কালো, মুখে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলে, আমি ফিরে এসেছি। অরিন্দম কেঁদে তাকে জড়িয়ে ধরে, কিন্তু কালীনাথ চিৎকার করে ওঠে, স্পর্শ করো না। ঠিক, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মাধুরী ঠান্ডা হাত অরিন্দমের শরীরে ছোঁয়া মাত্র অরিন্দম কেঁপে ওঠে। মনে হয় যেন তার ভেতর থেকে কিছু চুষে নেওয়া হচ্ছে। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। মাধুরী আবার রান্না করছে, কথা বলছে, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে সে হঠাৎ করেই উঠে যায়, ঘরের কোণে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলে, খাবার খায় না, শুধু কাঁচা মাংসের গন্ধ পছন্দ করে। একদিন অরিন্দম দেখে মাধুরী রান্নাঘরে দাঁড়িয়ে কাঁচা মুরগির মাংস খাচ্ছে। তার চোখ তখন সম্পূর্ণ কালো। অরিন্দম কালীনাথের কাছে গিয়ে সবকিছু ঘটনা বলে। কালীনাথ বলে, ওটা তোমার বউ না, ওটা একটা আত্মা, যে তোমার বউয়ের শরীর ব্যবহার করছে, আর তুমি দরজা খুলে দিয়েছ, এখন ও ঢুকে পড়েছে। অরিন্দম চিৎকার করে, তাহলে ওকে থামাও। কালীনাথ মাথা নাড়ে, এখন থামানো কঠিন, ও এখন অনেক শক্তিশালী। গ্রামে একের পর এক অদ্ভুত মৃত্যু শুরু হয়। কেউ রাতে হারিয়ে যাচ্ছে, কেউ সকালে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। সবাই বলতে থাকে কিছু একটা এসেছে। এক রাতে অরিন্দম দেখে মাধুরী তার সামনে দাঁড়িয়ে, মুখে রক্ত। সে ধীরে বলে, আমি ক্ষুধার্ত। অরিন্দম বুঝতে পারে সে ভুল করেছে। সে আবার কালীনাথের কাছে যায়। কালীনাথ বলে, একটাই উপায়, ওকে ফিরিয়ে দিতে হবে, যেখান থেকে এসেছে সেখানে পাঠাতে হবে। এর জন্য দরকার অরিন্দমের নিজের জীবন। অমাবস্যার রাত আবার আসে, একই মন্দির, একই রিচুয়াল। মাধুরীকে মাঝখানে বসানো হয়। সে তখন আর মানুষ না, একটা ভয়ঙ্কর কিছু। মন্ত্রপাঠ শুরু হয়। মাধুরী চিৎকার করে, তুমি আমাকে ছাড়তে পারবে না। অরিন্দম চোখ বন্ধ করে বলে, তুমি আমার মাধুরী না। শেষ মন্ত্র উচ্চারণের সাথে সাথে একটা ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। তারপর সবকিছু নিস্তব্ধ। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে মন্দিরে পড়ে আছে দুইটা মৃতদেহ, অরিন্দম আর মাধুরী। কিন্তু মাধুরীর মুখে একটা অদ্ভুত হাসি, আর তার চোখ এখনো খোলা। তারপর সবকিছু চুপচাপ। সত্যি কি সব শেষ হয়ে গেছে, নাকি শুরু? কাশীপুরে গ্রামের সবাই ভেবেছিল সব শেষ। অরিন্দম আর মাধুরী দুজনেই মারা গেছে। মন্দিরটা আবার ফাঁকা হয়ে গেছে, কিন্তু সত্যিটা কেউ জানতো না। সে রাতের পর থেকেই গ্রামের কিছু মানুষ অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। একই স্বপ্ন, একই দৃশ্য। অন্ধকার জঙ্গলের মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলে, আমি ফিরে আসব। নতুন আতঙ্কের শুরু। মৃত্যুর ঘটনা থেমে যায়নি, বরং আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। গ্রামের এক কিশোর রবি একদিন নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর তাকে পাওয়া যায় জঙ্গলের পাশে, কিন্তু সে জীবিত। তবে বদলে গেছে। তার চোখের নিচে কালো দাগ, মুখ শুকানো, আর সে শুধু
একটা কথাই বলে, ও আমাকে ডাকছে। গ্রামের লোকেরা ভয় পেয়ে যায়। অভিশপ্ত সংযোগ রবিকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুরনো পুরোহিতের কাছে। পুরোহিত তার দিকে তাকিয়ে বলে, ও একা না, ওর ভেতরে কিছু আছে। রবির শরীর হঠাৎ কাঁপতে শুরু করে। তার কণ্ঠ বদলে যায়, একটা মেয়েলি কণ্ঠ। শোনা যায়, তোমরা ভেবেছিলে সব শেষ, আমি শুধু শুরু করেছি। কালীনাথের গোপন সত্য এই খবর ছড়িয়ে পড়ে। কেউ একজন সাহস করে আবার জঙ্গলের মন্দিরে যায় কালীনাথকে খুঁজতে। কিন্তু সেখানে গিয়ে যা দেখা যায়, কালীনাথের মৃতদেহ, তার চোখ খোলা, মুখে আতঙ্ক, তার পাশের দেওয়ালে রক্ত দিয়ে লেখা, ও আমাকে ছাড়েনি। ছড়িয়ে পড়া অন্ধকার এরপর থেকেই ঘটনা শুধু এক জায়গায় সীমাবদ্ধ থাকেনি। গ্রামের একাধিক মানুষ একই আচরণ করতে শুরু করে। রাতে হঠাৎ ঘুম থেকে উঠে যায়, নিজের সাথে কথা বলে, আর একই কথা বলে, ও আসছে। গ্রামের পরিবেশ পুরো বদলে যায়। কেউ রাতে বাইরে বের হয় না, শিশুরা কাঁদে, কুকুররা হাউল করে। মনে হয় পুরো গ্রাম একটা অদৃশ্য কিছুর কবলে। সত্যের খোঁজে গ্রামের একজন যুবক সৌরভ এই রহস্য শেষ দেখতে চায়। সে পুরনো বই আর কাগজপত্র খুঁজতে থাকে। শেষে সে খুঁজে পায় কালীনাথের একটা ডায়েরি। সেখানে লেখা, মাধুরীর আত্মা ফেরেনি, যা এসেছে সেটা এক প্রাচীন অন্ধকার শক্তি। ও এক শরীর থেকে আর এক শরীরে ছড়িয়ে পড়তে পারে। ওর লক্ষ্য বেঁচে থাকা আর বাড়তে থাকা। সৌরভ বুঝতে পারে অরিন্দম যে দরজা খুলেছিল সেটা এখনো খোলা, আর সেই অন্ধকার শক্তি এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে। এরপর আরো অনেকেই আক্রান্ত হবে। আবার সেই কণ্ঠ। এক রাতে সৌরভ ডায়েরি পড়ছিল। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়। তার ঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়, আর ঠিক পেছন থেকে একটা কণ্ঠ, তুমি আমাকে থামাতে পারবে না। সৌরভ ধীরে ঘুরে তাকায়, দেখে রবি দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে সেই একই অদ্ভুত হাসি। নতুন শিকার রবি। সে ধীরে ধীরে এগিয়ে আসে। সে বলে, আমি এখন একা না, আমি অনেক। হঠাৎ দরজার বাইরে থেকে একাধিক কণ্ঠস্বর শোনা যায়, একই কথা, একই সুর, আমরা আসছি। পরদিন সকালে গ্রামের লোকেরা সৌরভের ঘরের দরজা ভাঙে। ভেতরে কেউ নেই, শুধু দেওয়ালে লেখা, এবার আমরা পুরো গ্রাম। আর সেই দিন থেকেই কাশীপুর গ্রামের নাম মানচিত্র থেকে মুছে যেতে শুরু করে। কারণ যে কেউ সেখানে যায়, সে আর ফিরে আসে না। গ্রাম কাশীপুর একসময় যেখানে মানুষের হাসি খুশি ভেসে বেড়াতো, আজ সেটা শুধু একটা নাম। সরকারি কাগজে এখনো আছে, কিন্তু বাস্তবে গ্রামটা যেন অদৃশ্য। কেউ সেখানে যায় না। যারা গেছে তারা আর ফেরেনি। লোকেরা এখন এটাকে বলে অভিশপ্ত জায়গা। বাইরের মানুষের আগমন, কিন্তু রহস্য চিরকাল লুকিয়ে থাকে না। একদিন তিনজন শহরের ছেলে, রাহুল, নিখিল আর তর্ময়, এই গ্রামের গল্প শুনে ভিডিও বানানোর জন্য আসে। তারা ভাবে সবই গুজব। ক্যামেরা, টর্চ আর সাহস নিয়ে তারা ঢুকে পড়ে কাশীপুরের জঙ্গলে। অস্বাভাবিক নীরবতা। জঙ্গলে ঢুকতেই তারা বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। কোনো পাখির শব্দ নেই,
কোনো বাতাস নেই, পুরো জায়গাটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। তন্ময় ফিসফিস করে বলে, এটা স্বাভাবিক না। তারা একটা ভাঙা বাড়ি খুঁজে পায়, ঘরের ভেতরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু মনে হয় যেন কেউ হঠাৎ করেই সব ছেড়ে চলে গেছে। হঠাৎ রাহুল দেয়ালে কিছু দেখে, রক্ত দিয়ে লেখা, ওরা আমাদের নিয়ে গেছে। নিখিল ক্যামেরা চালু করে। হঠাৎ স্ক্রিনে একটা ছায়া দেখা যায়, কিন্তু বাস্তবে কেউ নেই। ক্যামেরায় আবার সে ছায়া নড়ে ওঠে, আর তারপর একটা মেয়েলি মুখ ভেসে ওঠে, কালো চোখ, বিকৃত হাসি। আচমকা হঠাৎ একটা শব্দ হয়। তন্ময় ভয় পেয়ে বাইরে দৌড়ে যায়। রাহুল আর নিখিল আলাদা হয়ে পড়ে। এটাই ছিল সবচেয়ে বড় ভুল, কারণ ওই অন্ধকার শক্তি একা মানুষকে বেশি সহজে পায়। তন্ময় জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছিল। হঠাৎ সে থেমে যায়। তার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে, সাদা শাড়ি, লম্বা চুল। সে ধীরে বলে, তুমি আমাকে ডাকছিলে? তন্ময় পিছিয়ে যায়। তুমি কে? মেয়েটা হাসে, আমি আমি মাধুরী। আসল রূপ মুহূর্তের মধ্যে তার মুখ বদলে যায়, চোখ পুরো কালো, মুখ বিকৃত। সে তন্ময়ের দিকে ঝাঁপিয়ে পড়ে, আর তারপর নিস্তব্ধতা। ক্যামেরার শেষ রেকর্ডিং নিখিলের ক্যামেরা এখনো চলছে। ভিডিওতে দেখা যায় রাহুল একা দাঁড়িয়ে আছে, চারিদিক থেকে কণ্ঠ ভেসে আসছে, আমরা অনেক, আমরা ক্ষুধার্ত। হঠাৎ একের পর এক ছায়া তাকে ঘিরে ধরে, ক্যামেরা পড়ে যায়, স্ক্রিন কালো হয়ে যায়। কয়েক মাস পর একজন ইউটিউবার ওই ক্যামেরাটা খুঁজে পায়। সে ভিডিওটা আপলোড করে, ভিডিওটা ভাইরাল হয়, লাখ লাখ মানুষ সেটা দেখে। কিন্তু কেউ খেয়াল করে না ভিডিওটার শেষ 5 সেকেন্ড স্ক্রিনে সেই মেয়েটি মুখটা দর্শকের দিকে তাকিয়ে বলে, তোমরা আমাকে দেখছো, এবার আমি তোমাদেরও মধ্যে আছি। এরপর থেকে যারা ভিডিওটা দেখেছে তাদের মধ্যে কেউ কেউ একই স্বপ্ন দেখতে শুরু করে, একই কণ্ঠ শোনে, আমি আসছি। কারণ ওই অন্ধকার শক্তি এখন আর শুধু কাশীপুরে নাই, এটা ছড়িয়ে পড়েছে স্ক্রিনের মাধ্যমে, মানুষের চোখের মাধ্যমে। কিছু দরজা খোলা উচিত না, কারণ একবার খুললে তার কখনো বন্ধ হয় না। ভুতুরে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে।